নমস্কার। তো উইকলি আপডেট ভিডিওর সবার প্রথমেই যে কথাটা বলে শুরু করছি, ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প তিনি কিন্তু একটা বড়সড় ঘোষণা করে দিয়েছেন। এটা অবশ্য 1 মাস আগে থেকেই একটা পরিকল্পনা চলছিল। সেই পরিকল্পনায় শিলমোহর উনি দিয়ে দিয়েছেন। ওনার ট্রুথ সোশ্যালে যে পোস্টগুলো হয় সেই পোস্টগুলোকে আগে থাকতে জানার জন্য যে অমুক পোস্ট এবারে হতে চলেছে, যাতে মার্কেট সরাসরি মুভ করতে পারে, এই ধরনের পোস্ট জানার জন্য মাসে $1 লাখ দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সরাসরি একটা কথা বলে দিচ্ছেন যে আমি মার্কেটকে মুভ করাতে চলেছি। এবার আমি কোন দিকে মার্কেটকে মুভ করাবো সেটা যদি আগে থাকতে কারোর জানতে হয় তাহলে কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ফিজ হচ্ছে $1 লাখ প্রতি মাসে। 1 লাখ টাকা না, কিন্তু $1 লাখ প্রতি মাসে। তাহলে এই উনি কি পোস্ট করতে চলেছেন আগামী দিনে সেটা আগে থাকতে জেনে যাওয়া যাবে এবং সেই মতো করে বাজারে কাজ করা যাবে। সুতরাং একটা কথা স্টাবলিশড হয়ে গেল, যেটা আমি বহুদিন ধরেই বলে আসছি, যে বাজার কিন্তু ইচ্ছাকৃতভাবে মুভ করানো হচ্ছে এবং চার্টও তাই বলছে। একটা কারেকশন ফেজ যখন শুরু হয় সেই কারেকশন ফেজটাকে শেষ না করা পর্যন্ত বাজারের এই রকম একটা টেন্ডেন্সি থাকে যে একই জায়গায় রেঞ্জ বাউন্ড থাকবে, কিন্তু কারেকশন ফেজটা শেষ হতে হতে শেষ হলো না, শেষ হতে হতে শেষ হচ্ছে না। এই রকম সিচুয়েশন যখন হয় তখনই বুঝতে হবে যে বাজারের মনে হয়তো অন্য কিছু রয়েছে, আর যা মনে রয়েছে তা আস্তে আস্তে সময়ের সাথে সাথে সামনে আসছে। এইবার এই খবরটা যেহেতু বাজারে একবার চলে এসেছে, সুতরাং লোকে এই খবরের ওপরে ইম্প্যাক্ট কমই করবে। অর্থাৎ যারা মার্কেটকে মুভ করে তারা হয়তো প্রাইমারি ভাবে একটু করতেও পারে এরকম, কিন্তু তারপরে গিয়ে কিন্তু মার্কেটের মুভ অন্যরকম হতে চলেছে। মার্কেট আশা করছি খুব তাড়াতাড়ি আবার একটা সুন্দর জায়গায় আসতে চলেছে। যদিও আমরা দেখলাম যে গত 2 সপ্তাহে পোর্টফোলিওর যে অবস্থা হয়েছিল বা বাজার যেভাবে পড়ছিল, 1 সপ্তাহের মাত্র 2টো ট্রেডিং সেশনে কিন্তু সেটাকে রিকভার করে দিয়েছে। তার মানে বাজারের আন্ডার কারেন্ট যথেষ্ট ভালো রয়েছে এবং যারা বাড়ার যে স্টকগুলো ওপরে ওঠার তারা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে বাড়ছে, আর যারা ওঠার নয় তারা তো প্রবলেম করছে। যেমন একটা তো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেই রেখেছিলাম, টিসিএস, সে কিন্তু প্রবলেম করছে, করবেও। পুরো আইটি প্যাক প্রবলেম করবে, কিন্তু হ্যাঁ, আইটি প্যাক প্রবলেম করুক আর আমি যাই বলি না কেন, নিজের অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে কথা বলে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। আমি এখানে যে ইন্ডেক্স দেখাবো বা যে স্টক দেখাবো সেই সব কিছুই আমি প্রাইস অ্যাকশনের উপর বেস করে কি ভাবছি এবং কি করতে চলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কোনো রকম কেনা বিক্রি করা বা কোনো স্টক যা আপনার কেনা রয়েছে সেটা হোল্ড করার কোনো রকম রায় কিন্তু আমি এখানে দিচ্ছি না, কারণ বাজারগত ঝুঁকি খুবই ভীষণ থাকে শেয়ার বাজারে। আর যদি আপনার উপযুক্ত প্রশিক্ষণ না থাকে তাহলে কিন্তু আপনি এই ঝুঁকি কাটিয়ে প্রফিট করতে পারবেন না। ওই জন্য নিজের অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে কথা বলে শেয়ার বাজারে বিনিয়োগ করুন, অথবা নিজে শিখে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করুন। তো চলুন আজকে শুরু করছি আজকের ভিডিও। আগস্ট মাস শুরু হয়ে গিয়েছে, দেখি আমাদের বাজার কি বলছে। সর্বাগ্রে যে চার্টটা খোলা রয়েছে তার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া। দেখুন এখানে একটা লক্ষণ গন্ডি টানা ছিল, মোটামুটি লক্ষণ গন্ডিটা এই সময় টেনেছিলাম যখন এই মাসে ব্রেকআউট দিতে দিতেও দিতে পারিনি, সেই সময় এখানে লক্ষণ গন্ডিটা টানা ছিল এবং বলেছিলাম যে এটা কেটে ওপরে উঠতে পারলে তবেই কিন্তু আবার ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ওপরের দিকে যাবে। এটা আহ, আমার একটা ছোট্ট কমিউনিটি রয়েছে, যে কমিউনিটিতে আহ, আমি কোনটা ট্রেড নিচ্ছি সেটা আমি বলি এবং কিভাবে ট্রেড নিচ্ছি, কোন ক্যালকুলেশনের ওপর বেস করে, কোন অ্যানালাইসিসের ওপর বেস করে আমি সেটা সেখানে উল্লেখ করে দিই। হ্যাঁ, এখানেও কিন্তু কোনো রকম রেকমেন্ডেশন থাকে না, ওটাও একটা আহ, মানে জাস্ট আমি কি করছি আমি সেইটা দেখাই, কিভাবে কাজ করছি, তাতে কি কখন লস হচ্ছে কখন প্রফিট হচ্ছে সেটাকে দেখায়। তো এখানেও সেই একই পদ্ধতিতে ওই যে কমিউনিটি সেই কমিউনিটিতে উল্লেখ করে দিয়েছিলাম যে এই যেটা বেরোচ্ছে মার্জিনাল ব্রেকআউট হয়েছে, এরপরে যদি ওপরে সাস্টেন করে তো ভালো হবে। তো পরের মাস অর্থাৎ মে মাসে ওপরে সাস্টেন করতে করতে নিচে নেমে গিয়েছিল, 2-1 দিনই ওপরে ছিল। তারপরে জুন মাসেও একটা চেষ্টা করেছিল ওপরে ওঠার, পারেনি। আর জুলাই মাসে তো নিচে নেমে চলে এলো। বর্তমানে রয়েছে 222, সর্বোচ্চ জায়গা ছিল 250। খুব একটা কারেকশন কিন্তু হয়নি এখান থেকেও। এই যে স্টকটা, এই ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, মান্থলি চার্ট দেখে যেটা মনে হচ্ছে, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া যদি 210-এর আশপাশে পাওয়া যায় তাহলে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া একটা কেনার জন্য আদর্শ স্টক। কারণ এই স্টকটা মোটামুটি এখনো পর্যন্ত 2010-এর যে রেঞ্জ ছিল
2010 থেকে এই স্টকটা এখনো পর্যন্ত কমপ্লিট কনসলিডেশনের ফেজের মধ্যে পড়ে রয়েছে এবং এর কোনো রকম মুভ এখনো পর্যন্ত হয়নি। সবে একটা নিচের থেকে ঘুরে একটা ব্রেকআউট, এখানে একটা রেজিস্ট্যান্স কেটে ওপরে উঠে এই ওপরের রেজিস্ট্যান্সে পড়ে রয়েছে। এই স্টকটা এখান থেকে জাস্ট এই যে দাগটা দেওয়া রয়েছে 250, সরি উপরে হাইটা তখন ভুল দেখলাম, 270 আশপাশে হাই ছিল, তো 250-এর যে দাগটা দেওয়া রয়েছে এই দাগ কেটে বেরোনোর পরে কিন্তু 500 হতে সময় নেবে না। তো এটার একবার উইকলি চার্টটাও দেখার দরকার রয়েছে। উইকলি চার্ট যথেষ্ট, আরএসআইও ভালো রয়েছে, কারেকশন করতে 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 করতেই যাচ্ছে, এখনো পর্যন্ত ব্রেকআউট হয়নি। 200-র আশপাশ, 210-এর আশপাশ খুব আদর্শ জায়গায় এই স্টকটা কেনার জন্য। এবং ডেইলি চার্ট দেখলেও দেখা যাচ্ছে যে ডেইলি চার্টও যথেষ্ট ভালো রয়েছে। আরএসআই একেবারে এখানে যে খারাপ তা বলা যাচ্ছে না। এই দেখুন এই জায়গাটাকে উল্লেখ করে দিয়েছিলাম, এই ওপরে উঠেছিল। এই শর্ট টাইম ফ্রেমের চার্ট দেখলে দেখতে পাবেন দাগের কি মহিমা। ওপরে উঠেছিল, নিচে সাপোর্ট নিয়েছিল, ওপরে উঠেছিল, কাটলো, ওপরেই আবার এখানে রেজিস্ট্যান্স পেলো, নিচে নামলো, এখানে আবার রেজিস্ট্যান্স পেয়ে উঠলো, সাপোর্ট নিল, আবার কাটলো। এইবারে যদি এখান থেকে বেরোয়, তো আমরা যদি 210-এর আশপাশে পাই তো তখন তো আমরা কিনবো। আর না হলে 250-এর পার করার পরে কিন্তু ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ায় ট্রেড নেবো। এবং ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া একটা কথা খুব ভালোভাবে বলতে পারি যে 250 পার করলে 500 হতে সময় নেবে না। তো চলুন বাজারে ঢুকি, কেন বাজারই আমাদের সর্বোপরি, এটাই কিন্তু সবাই বাঁচিয়ে রাখে, বিশেষ করে ব্রোকার। এ না থাকলে ব্রোকারও বাঁচবে না। তো এখানে আমরা দেখছিলাম এই রেঞ্জের মধ্যে চলছে, যেটা গত সপ্তাহে এই ট্রায়াঙ্গেলটা আমরা ড্র করে এখানে রেখেছিলাম। দেখুন মহিমা এইখানে নিচে গিয়ে এইখানে শেষ করেছিল, নিচে থেকে তুলে নিয়ে বলেছিলাম যে যদি যদি এখান থেকে নিচে কাটে তাহলে কিন্তু, যদি এখান থেকে নিচে কাটে তাহলে কিন্তু নিচে নামবে, কোনো কথা হবে না, কিন্তু ওপরে গেলে ওপরের রেঞ্জ পর্যন্ত যাবে। এই সপ্তাহে পুরো নিচের থেকে একটা রানওয়ে গ্যাপ বানিয়ে, এখানে একটা রানওয়ে গ্যাপ বানিয়েছে, এখানে একটা, আমি দাগগুলো আউট করে দিই পরিষ্কার দেখা যাবে, এখানে একটা রানওয়ে গ্যাপ বানিয়েছে, এখানে একটা রানওয়ে গ্যাপ বানিয়েছে, এবং ঠিক 200 ইএমএ তে এসে ধাক্কা খেয়ে শেষ করেছে। যদি কালকে সোমবারে, আরএসআই তো যথেষ্ট ভালো আছে, সোমবারে যদি উপরে গ্যাপ দিয়ে খুলে একটা রানওয়ে গ্যাপ বানায়, তাহলে এই সপ্তাহে 24,950 পর্যন্ত নিয়ে চলে যাবে। আর যদি গ্যাপ দিয়ে খুলে টিকতে না পারে তাহলে জানবেন যে ধাক্কাটা মারবে কিন্তু এর আশপাশে। এবার এই সপ্তাহের জন্য রেজিস্ট্যান্স মোটামুটি 500 থেকে 600 এই রেঞ্জের মধ্যে থাকবে। একবার উইকলি চার্টটাও দেখার দরকার রয়েছে। হ্যাঁ, উইকলি চার্টও দেখা যাচ্ছে এক্স্যাক্ট একটা রেজিস্ট্যান্সে এসে এইখানেই বহু সপ্তাহ ধরে তো এখানেই গুতুগুতিটা চলছিল। তারপরে নিচে একবার কাটার চেষ্টা করলো, ট্রায়াঙ্গেলের নিচের রেঞ্জে পেলো, উপরের দিকে উঠলো। আরএসআই একটু যেন ভালোর দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, এবং 52 এসে ক্লোজ হয়েছে। যদি সামনের সপ্তাহে গ্যাপ দিয়ে ওপরে খোলে, তো সামনের সপ্তাহে এই রেঞ্জ 24,950, 24,850 ওই রেঞ্জ পর্যন্ত বাজারে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু যদি এই দাগের আশপাশে খুলে, এই দাগের, এই যে ট্রায়াঙ্গেলের দাগ, দাগের আশপাশে খুলে নিচে নামা শুরু করে, তাহলে সামনের সপ্তাহে আবারও 23,900 থেকে 24,000 এসে দাঁড় করাবে, এবং আরেকটা বিরক্তিকর একঘেয়েমি ঘ্যাঁতে টাইপের সপ্তাহ শুরু হবে। একই সঙ্গে মাসও শেষ হয়েছে, তো মান্থলি চার্টও দেখতে হবে। মান্থলি চার্টেও সেরকম আহামরি কিছু নেই। মান্থলি চার্টের অ্যাসপেক্টে 24,100-র উপরে বন্ধ হওয়াটা একটা অত্যন্ত শুভ সংকেত, এবং এই শুভ সংকেত শুভ থাকবে ততক্ষণই যতক্ষণ এটা 24,100-র উপরে সাস্টেন করবে। 24,100 যদি কেটে যায় এই মাসে, তাহলে কিন্তু গড়বড় হবে। নিফটি ব্যাংক এক্স্যাক্ট রেজিস্ট্যান্সে আমাদের ট্রায়াঙ্গেলে গিয়ে ধাক্কা খেয়েছে, সরি ট্রায়াঙ্গেল নয়, এটা হচ্ছে সেই যে আপার রেঞ্জের আমাদের দাগটা কাটা ছিল, হলুদ দাগ, তাতে ধাক্কা খেয়েছে। ট্রায়াঙ্গেল অনেক উপরে রয়েছে। মান্থলি চার্ট অ্যাজ ইট ইজ নিফটির মতোই, আরএসআই দুটো ক্ষেত্রেই অ্যাভারেজের নিচে রয়েছে। তো মান্থলি চার্টে কিন্তু সেরকম কিছু বিরাট কিছু পাওয়া যাচ্ছে না, যদিও নিফটি ব্যাংক নিফটি দুটোরই মান্থলি চার্ট সবসময় উপরের দিকে টেনে রয়েছে। মান্থলি চার্ট দেখে অ্যানালাইসিস করাটাও যথেষ্ট মুশকিল। ওই জন্য উইকলি চার্ট তুলনামূলক ভালো। উইকলি চার্টে দেখা যাচ্ছে যে এই হলুদ দাগে ধাক্কা খেয়েছে, হলুদ দাগের দাগে 2-3 সপ্তাহ ধরে ওপরে থেকে তারপরে নিচে পড়ে এই সপ্তাহে কাটতে পারেনি, তো সেই একটা সমস্যা রয়েছে। কিন্তু উইকলি চার্টে আরএসআই যথেষ্ট ভালো। এই সপ্তাহে যদি গ্যাপ দিয়ে খুলে সাস্টেন করে যায়, তাহলে কিন্তু প্রথমে এই হলুদ দাগকে কাটতে হবে, অর্থাৎ 57,900 থেকে 57,950, এবং তারপরে ওপরে 59,125 এই রেঞ্জ পর্যন্ত কিন্তু যাবে। তো সঙ্গে একটু ডেলি চার্টটাও দেখার দরকার রয়েছে। হ্যাঁ, ডেলি চার্টে এখনো রেঞ্জের মাঝামাঝিও গিয়ে ঠিকঠাক ভাবে পৌঁছয়নি, রেজিস্ট্যান্সে আছে।
রেঞ্জে যদি নিচের দিকে নামে তো এই সপ্তাহের জন্য সাপোর্ট থাকবে 56,500, এখন চলছে 57,280 আশপাশে। তো 56,500 থাকবে নিচের দিকে সাপোর্ট, রেজিস্ট্যান্স থাকবে 57,900, তারপরে রেজিস্ট্যান্স কিন্তু এর আপার রেঞ্জে। তো যেটাই হবে একটা বড় সড়ো হতে পারে এরকম দেখি মনে হচ্ছে। তো সেটা বলতে গেলে তার আগে আমাদের ভিক্সটা দেখার দরকার রয়েছে। ভিক্স শান্ত হচ্ছে, ভিক্স শান্ত হচ্ছে, তার মানেই হচ্ছে বাজারে একতরফা মুভমেন্ট হবে। এখানে একটা এন তৈরি হয়েছে, এখানে একটা এন তৈরি হয়েছে, যেটা কিন্তু বাজারকে আরো নামাবে। অপশানে যারা প্রিমিয়াম খেয়ে বেঁচে থাকে, কল পুট সেল করে, তাদের জন্য কিন্তু আহ, এটা ভালো জায়গা নয়। এবং যারা বাই করেও কাজ করে তাদের জন্য একটু কষ্টকর হবে, তার কারণ হচ্ছে প্রিমিয়াম কিন্তু ক্রমশ বলতে থাকবে। যদিও এক্স্যাক্ট একটা সাপোর্ট এসে দাঁড়িয়েছে, এই সাপোর্ট যদি কেটে যায় 11,75-এ শেষ হয়েছে, 11,75 কেটে যদি নিচের দিকে নামা শুরু করে তো 10,50 তো খুব সহজে চলে আসবে, তার থেকেও নিচে নামতে পারে। এবং বাজার একদিকে একটা ধীরে ধীরে একঘেয়েমি টাইপের মুভ দেবে, ছটপটানিটা কমে যাবে। অবশ্য ছটপটানি হলে এই বাজারে লোকের টেনশনটা বেশি হয়। ডেইলি চার্টও সেই একই কথা বলছে, এখান থেকে একটা বাউন্স যদি আসেও তাও 14,50 থেকে 15 পার করা সম্ভব নয়। 13তেও একটা বড় সড়ো রেজিস্ট্যান্স পাবে ভিক্স। তো মোটামুটি ভিক্স কিন্তু শান্ত হওয়ার সম্ভাবনাই প্রবল দেখা যাচ্ছে, ট্রাম্পের কথাও তাই বলছে। খুব সুন্দরভাবে কেটে একটা সাপোর্ট এসে দাঁড়িয়েছে, প্রিভিয়াসলি এরকম সাপোর্ট নিয়েছে ইউএসডিআইএনআর। ডেলি চার্ট দেখে কিচ্ছু বোঝা যাচ্ছে না, তার কারণ ডেলি চার্টে আরএসআই যেভাবে রয়েছে এটা একটা অত্যন্ত স্বাভাবিক স্টেট বলা যায়, এতে কিছু বোঝা যায় না। এরকম ধরনের সিচুয়েশন হলে উইকলি চার্ট দেখার দরকার। উইকলি চার্টে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে ইউএসডি আইএনআর এর এখনো পর্যন্ত যে বিরাট নেগেটিভ কিছু সেটা বলার কোনো জায়গা নেই। 94,50 কেটে যদি উইকলি ক্লোজিং দেয় তাহলে সামনের সপ্তাহে এইখানে আসার সম্ভাবনা থাকবে, তাও তার পিছনে কিছু ক্লজ থাকবে, সেই ক্লজ গুলো করলে তখন নামবে। তার হ্যাঁ, ডলার যদি স্ট্রং হওয়া শুরু হবে, ডলার ইস টু রুপি যদি আমাদের স্ট্রং হওয়া শুরু হয়, সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে আমাদের বাজারের জন্য, দুর্দান্ত কাজ হবে। যদিও মাসের শেষ সপ্তাহে এসে এরকম ধরনের একটা কারেকশন, এবং সেটা আরবিআই পলিসির ঠিক আগে, তো এটা আরবিআই ইন্টারভেনশনের জন্যও হলেও হতে পারে। এই সপ্তাহে দেখতে হবে কি করে। আপাতত পক্ষে এই 94,20ও যদি কেটে নিচের দিকে আসে তারপরে একটু আশার মানে আলো মনের মধ্যে থাকা উচিত, তার আগে বিরাট করে আশার আলো না দেখাই ভালো। তার কারণ এ কিন্তু এখান থেকে 100-র দিকে আবারও টেনে নিয়ে যেতে পারে। হ্যাঁ, কারণ ট্রাম্প সবেমাত্র ঘোষণা করেছে $1,00,000 প্যাকেজ, তার স্পেশাল আর কি ট্রুথ সোশ্যালে পোস্ট জানার জন্য। এর ইম্প্যাক্ট আসতেও বেশ কিছুদিন সময় লাগবে, প্রথমে একটুখানি হাল্লা হবে, তো তার জন্য এর ওপরেও এখনো কিছুদিন সময় লাগবে। আর অলরেডি আমাদের 1 মাস চলে গিয়েছে আরবিআই এর বড় ঘোষণার পর থেকে, যে বিদেশি লোকেরা কিভাবে লগ্নি করবে আমাদের দেশে সেই কনসেপ্টে। 1 মাস যেহেতু পার হয়ে গিয়েছে, আর 1-1.5 মাস পরে গিয়ে আমরা ইম্প্যাক্ট পাওয়া শুরু করব, ততদিনে গিয়ে কিন্তু ডলার ইস টু রুপি আবার স্ট্রং হওয়ার সম্ভাবনা দেখাতে পারে। ইন্ডিয়া ভিক্স তো গেল। গোল্ড, গোল্ড একইভাবে রয়েছে, গোল্ডের কোনো হেলদোল নেই। গোল্ড আপাতত যা কনসলিডেশন করছে, হলুদ দাগের রেজিস্ট্যান্স আর এই লাল দাগের সাপোর্ট এর মধ্যেই রয়েছে, যেদিকে কাটবে সেদিকে তারপরে পর্যালোচনা করতে হবে। আপাতত এই দিকের মধ্যে রয়েছে, তবে লাল দাগের সাপোর্ট কাটলে কিন্তু গোল্ডে একটা ভালো রকম ফল আসবে, যদিও আরএসআই উল্টো কথা বলছে গোল্ডে। সিলভার তুলনামূলক ভালো, তার কারণে এখানে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। আমরা যদি এইগুলোকে এক জায়গায় করে দিই, আমি আর দাগ কেটে দেখাচ্ছি না, তাহলে এখানে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। আরএসআই ডেইলি চার্টে 50 নিচে সাস্টেন করছে, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তো যদি আমরা ক্যালকুলেশন করি 214, 240, তার মানে হচ্ছে এখানে ওই 26,000 মতো, 26,000 মতো। তো 214 থেকে 26,000 মতো নিচে নামাতে হবে। হ্যাঁ, ওই এখানে হলুদ দাগের আশপাশেই চলে আসবে যদি এইটা কাটে, যেটা উইকলি চার্টেও আরএসআই তাই বলছে। দেখুন, গোল্ডের উইকলি চার্টের আরএসআই খারাপ, সিলভারের উইকলি চার্টের আরএসআই খারাপ, ডেলি হিসেব করলে সিলভারের আরএসআই খারাপ, কিন্তু গোল্ডের তুলনামূলক যেন একটু বেটার। কিন্তু উইকলি চার্টের আরএসআই যেভাবে কথা বলছে তাতে গোল্ড সিলভার দুটোরই কিন্তু নিচে নামার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। দেখি সেটা হয় কিনা, হলে আবারও কেনার দাম আসবে, কেনার দাম আসলে আমি আবারও চিল্লিয়ে উঠবো। ঠিক যেমনটা 50,000-এ যখন
সোনার রূপোর দাম ছিল, তখন আমি চিল্লাতাম যে রূপো কিন্তু 2 লাখ থেকে 4 লাখ যাবে, কিনে নিন। তখন ব্যাপারটা পাগলামো বলে মনে হতো, তারপর আলটিমেটলি 4 লাখ গিয়েছিল, এখানেও তাই হতে চলেছে সিলভারে। ক্রুড অয়েল এই যে হ্যামারটা বানিয়ে দিল, যদিও চার্টের নিচে হ্যামার ভালো কাজ করে, এটা চার্টের ওপরের দিকে, তাও এই হ্যামারটা বানানোটা খুব একটা ঠিকঠাক হলো না। হ্যাঁ, একটা ভালো রকম ঊর্ধ্বগতিতে গিয়ে শেষ করেছে। সামনের সপ্তাহে যদি এই দাগ কাটে, এই হলুদ দাগ 8,400 দাগ যদি কাটে, তাহলে কিন্তু ক্রুড গগনচুম্বী টান দেবে। আর যদি সামনের সপ্তাহে নিচে আসে, তাহলে প্রথমেই 7,300 একটা সাপোর্ট পাবে। 7,300 সাপোর্ট কাটলে তারপরেরটা দেখতে হবে, তারপরের জায়গা কিন্তু 6,800। 7,300 সাপোর্ট কাটলে 6,800। ক্রুডের একটু ছটফটানি থাকলেও থাকতে পারে, একেবারে যে সাইড ওয়েজ যাবে সেরকম মনে হচ্ছে না। আর সাইড ওয়েজ যদি যায়, তাহলে সামনের সপ্তাহে কিন্তু ভয়ঙ্কর কিছু ক্রুডে হতে চলেছে। ক্রুডের দাম কমার সম্ভাবনাই সব থেকে বেশি। ন্যাচারাল গ্যাস, কপাত ও ধরনী তৈল দারুণ পড়েছে। আপাতত যদি সামনের সপ্তাহে ওপরে ওঠে, তাহলে 277 রেজিস্ট্যান্স পাবে, মনে হচ্ছে না উঠবে। যদি নিচে নাম, এখানে আরএসআই উইকলিতে আরএসআই যথেষ্ট বাজে, নিচে নামলে 240-এর সাপোর্ট পাবে, 265 থেকে 240। ন্যাচারাল গ্যাসে এখন কিছু হওয়ার নেই। ডাও জোন্স আবার মাথা তুলে নিয়েছে, দেখুন বলেছিলাম গত সপ্তাহে 3টে করেছে, এই সপ্তাহে যদি তুলে নেয় ভালো হবে। তো এই সপ্তাহে তুলেছে, কিন্তু যেটা হয়েছে হাইটা কেটে ক্লোজ করতে পারেনি। এই 52,900 যদি ক্লোজ করে দিত, সেটা অনেক বেটার হতো। এখন যেটা হতে পারে, সামনের সপ্তাহে ওপরে খুলে যদি ওপরে সাস্টেন করে, তাহলে দুটো ক্যান্ডেল মিলিয়ে একটা এন এর প্যাটার্ন তৈরি হবে, যদিও সেটা অতটা স্ট্রং নয়, ওটা অনেকটাই দুর্বল। ডেলি চার্টে এখনো পর্যন্ত দেখে কিছুই বোঝার নেই, মনে হচ্ছে সামনের সপ্তাহে আবার একটা মুভ ডাও জোন্সে হতে পারে। নাসডাকের জন্য একটা বড় সড়ো রেজিস্ট্যান্স 28,800 থেকে 29,000 লেভেলে এসে দাঁড়ানো। 28,800 থেকে 29,000 লেভেল যদি 2-1 দিনের মধ্যে কাটতে না পারে, সোম মঙ্গলবারের মধ্যে কাটতে না পারে, তাহলে কিন্তু 26,700 চলে আসার সম্ভাবনা প্রবল আছে। 26,700 আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 5-7 দিনের মধ্যে কিন্তু 26,700 চলে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখুন, ভালো করে বুঝুন, দুটো চার্ট দুরকম আচরণ করেছে। এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে 28,800 থেকে 29,000 এই লেভেলে বড়সড় রেজিস্ট্যান্স রয়েছে। এটা যদি কেটে উঠতে পারে, তাহলে ন্যাসডাক আবার উপরের দিকে উঠবে, নয়তো নিচে নামবে, এখানে কোনো ভুল নেই। কিন্তু যখন আমরা উইকলি চার্ট দেখছি, তখন দেখছি যে এখানে নিচে একটা হ্যামার প্যাটার্নের ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। হ্যাঁ, যদিও এটাকে ড্রাগন ফ্লাই দোজিও বলা যায়, এই টাইপের একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, এবং যেটা এই যে আগের সপ্তাহের লো, ঠিক তার উপরেই গিয়ে ক্লোজ করেছে। এই রকম সিচুয়েশনের পরে যদি একটা গ্যাপ আপ ওপেনিং হয়ে যায়, মানে ধরুন 28,400, 28,300 এরকম জায়গায় ওপেন হয়ে সাস্টেন করে গেল, এবং যদি 29,000 কেটে উঠে যায়, তাহলে কিন্তু এই সপ্তাহে নাসডাক আবারও 29,600 পার করে দেওয়ার ক্ষমতা রাখবে। সেরকম একটা ট্রিমেন্ডাস র্যালি নাসডাকে হলেও হতে পারে, ওটা এই ক্যান্ডেলের ওপর বেস করে হবে। আর যদি কপাল ভালো হয়, মানে আমেরিকার বাজারে তো পড়ার কথা বহুদিন ধরে বলে আসছি, সেই হিসেবে যদি আমার কপাল ভালো হয় আর কি, 27,900 যদি কাটে, 27,900 কাটলে আগামী 1-2 সপ্তাহের ভিতরে 26,000, অর্থাৎ 2,000 পয়েন্টের প্রায় কিন্তু একটা কারেকশন নাসডাকে হওয়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। তো আপাতত পুরো ভিডিও জুড়ে যেটা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে আমরা আমেরিকার বাজার দেখলাম, যেখানে একটু গড়বড় হলেও হতে পারে, আবার ঠিকঠাকও থাকতে পারে, এক্ষুনি যেটা বোঝা যাচ্ছে না। আমাদের বাজারে দেখলাম যে ভিক্স মোটামুটি যেটা বলছে নিচের দিকে থাকবে, তো বাজারে একতরফা একটা মুভ হওয়ার সম্ভাবনা প্রবল। নিফটি ব্যাংক দুটোই গ্যাপ আপ দিয়ে ওপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি যায় সেটা খুব ভালো হবে। আর আমাদের ডলারেরও শক্তপোক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ট্রাম্প কাকু বলে দিয়েছেন উনি এবার থেকে ম্যানিপুলেটেড ট্রেডই করবেন। তো যাই হোক, দেখা যাক কি অবস্থা হয় সবকিছু। আমরা তো বাজারে প্রতিদিনের খরিদ্দার, তো প্রতিদিনই আমাদের বাজারে থাকতে হবে, এবং সেই মতো করে বাজার চালাবো বলতে কি, বাজারের সাথে সাথে চলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় ভোলেনাথ।